ছোটো বড় মিলিয়ে প্রচুর স্ট্রাকচারের চাপ অ্যান্ড প্রত্যেক দিনে আমাদের 11টা 11:30, তারপরও কমিউনিকেট করতে ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, নিজের অভিজ্ঞতার কথাগুলো বলি, আর সেই কথাগুলোর মধ্যে দিয়ে যাতে গ্রো আপ এটাই চেষ্টা করি। তো স্ট্রাকচার নিয়ে যে প্রবলেম সবচেয়ে বড় ফেস করছি সেগুলো হচ্ছে, এখন তো ছোটো জায়গায় আমাদের অবভিয়াসলি হাই রাইজ 3 তলা 4 তলা মানে 2 কাঠাতেও আমরা G+3 তুলছি। এখন সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন করা। যত ছোট জায়গায় আমি হাই রাইজে যাব, সো দ্যাট লোডটা একটা জায়গায় যেমন কনসেন্ট্রেট হচ্ছে এবং মাটিটা হচ্ছে আমাদের এখানে অ্যালুভিয়াল সয়েল, আমি বলেছি এর বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম, 70 টন থেকে আপনি ধরুন 100 টনের ওপরে আমরা যেতে পারি না। 70 কিলোনিউটন থেকে 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার আমরা যেতে পারি না। এবার যখন ধরুন 400 বা 500 কিলোনিউটন আপনার লোড আসছে, সেগুলোকে ডিজাইন করা আর ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে করতে গেলে সবাই চায় যে মোটামুটি স্যালো ফাউন্ডেশন বা কম্বাইন্ড ফাউন্ডেশন, স্ট্রিপ ফাউন্ডেশন এবং একান্ত না হলে র্যাফট ফাউন্ডেশন। কিন্তু সয়েল কন্ডিশন এত পুয়ার থাকে যে, এবং ডিজাইনটাকে এমনভাবে থাকে, আর্কিটেকচার ডিজাইন নামা থেকে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। ইটস আ প্র্যাকটিস যারা করে তারা এই প্রবলেমগুলো বোঝেন আর কি। সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে যে এই সাইটে যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করছেন তাদেরকে বোঝানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বেশিরভাগ কন্ট্রাক্টরের যারা এই ধরুন G+3 G+4 যে লেভেলের প্রোমোটাররা আছেন, যদি আমি ভাগ করি আর কি, এই লেভেলের একটা প্রোমোটার, আর একটা হচ্ছে যারা রিনাউন্ড প্রোমোটার, যেমন মার্লিন, পিএস, ঠিক আছে। তো এরা হচ্ছে রিনাউন্ড প্রোমোটার। এই দুটো লেভেলের যে কন্ট্রাক্টর, এদের একটা বেসিক সমস্যা যেটা হয়ে দাঁড়াচ্ছে ডিজাইনের ওপর প্রচণ্ড মাতব্বরি করেন। এখন কারুর ডিজাইনের ওপর আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, অবভিয়াসলি সেটাকে আগে বলা উচিত বা দেখানো উচিত। অনেক সময় হয় কি, যে ডেভেলপার সে তো আর অত টেকনিক্যাল নয়, তাকে ভুলভাল বুঝিয়ে দেওয়া করা হয়, এই লোহাটা একটু বেশি আছে, এটা কম আছে। এখন মুশকিল হলো, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু কোনো প্যান্ডেল তৈরি করছি না দুর্গাপুজোর, যে প্যান্ডেলটা আমার 1 মাস থাকবে তারপর সেটাকে ভেঙে ফেলব। ডিজাইনের এটা যারা শুনছেন, নন টেকনিক্যাল হোক টেকনিক্যাল হোক, আমরা দুটো জিনিস সেটা মাথায় রাখি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে সার্ভিসেবিলিটি। আমাদের যে ডিজাইন করব সেটা 100 ইয়ার্স সেই বিল্ডিং যেন দাঁড়িয়ে থাকে, সেই মতো করে স্ট্রাকচারকে ডিজাইন করতে হয়। এবং তার ফলে যে সোজা গোদা বাংলায় যদি বলি যে আমি আজকের দিনে একটা স্ট্রাকচার তুলছি, আমি কি ইউজ করছি এখন? কলম ফ্রেম স্ট্রাকচার, এবং সেখানে আমি কংক্রিট দিচ্ছি, কংক্রিটের মধ্যে রেনফোর্স করছি স্টিল। দুটোই খুব কোরোসিভ, মানে আজকে তৈরি হওয়ার পর থেকে ওয়েদার অ্যাকশন যখন শুরু হয়, আস্তে আস্তে করে এরা ডিকে হয়, ক্ষয় হতে শুরু করে, এবং যেটা হয় স্ট্রেংথ আপনার কমতে থাকে। তো স্ট্রেংথ যখন কমতে থাকে বিল্ডিংটা, তখন যেটা হয় কংক্রিট স্ট্রাকচারের, যে যখন কংক্রিট স্ট্রাকচার যখন কোল্যাপস করে তখন কোনো সাইনিং বা ইন্ডিকেশন দেয় না, যখন স্ট্রেংথ আস্তে আস্তে। এটা আমাদের ধরুন 80-র দশক, 70-এর দশক, কলকাতার কথা বলছি, 60-এর দশক থেকে আরসিসি বিল্ডিং চালু হয়। এখনও সেই এজটায় আমরা পৌঁছোইনি, মানে 100 ইয়ার্সের এজে পৌঁছনি। এত যে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, 100 বছর বাদে একটা বিশাল বড় প্রবলেম পড়বে যদি না এখন থেকে চিন্তা করি যে এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো 100 ইয়ার্সের পর কী করা হবে, ঠিক আছে। এবার অবভিয়াসলি কোনো জিনিস আপনার থাকবে না, তাকে ভাঙতে হবে, এবং সেই ভাঙার টেকনিকটাও একটা বিশাল বড় ইঞ্জিনিয়ারিং। এখন তো ব্লাস্ট করে ভাঙছে, কিন্তু কলকাতা শহরের যা অবস্থা, এর পাশে বিশেষ করে যেগুলো ইললিগাল, আপনি যদি গার্ডেন রিচ থেকে আরম্ভ করে আপনি পার্ক সার্কাস যান, মানে এর জানলা ওর জানলার পাশ দিয়ে উঠে যাচ্ছে, এই বিল্ডিংগুলোকে ভাঙতে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। সেখানে ব্লাস্টিং করে হবে না। তো বুঝতেই পারছেন, তো এই ধরনের সমস্যা আর কিন্তু বেশি দিন নয়,
আমার মনে হচ্ছে যে 20 বছর বাদ থেকে এই সমস্যার একটা বিশাল সম্মুখীন হবে, এবং এর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করতে হবে, এবং তার জন্য আলাদা স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। তার সাথে আরও বড় প্রবলেম আসছে যে সয়েলের ক্যারেক্টার মারাত্মকভাবে পরিবর্তন হচ্ছে, যেটা বিশেষ করে গঙ্গার ধারেতে যারা বিল্ডিং বানাচ্ছেন সেখানে একটা রিপোর্ট আসছে যে সেখানে গঙ্গা বা নদীর গতিবেগের একটা পরিবর্তন ঘটে, এবং যেটা হয় মাটির তলা দিয়ে একটা জলের স্রোত যায়। যে নদীগুলো ওপর দিয়ে যাচ্ছে দেখছেন ঠিক এরকমই জলের একটা স্রোত যায়, যেগুলো মাটির তলায় গিয়ে বড় বড় পকেট আছে যাকে বলা হয় অ্যাকুইফায়ার। অনেক ডেপথেই থাকে এই অ্যাকুইফায়ার, তারপরে আবার একটা সয়েল লেয়ার, আবার অ্যাকুইফায়ার। তো এই যে জিনিসটা হচ্ছে এর একটা পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে আমরা মাটি থেকে জল তুলে নিচ্ছি, অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা পরিকল্পনা করছি, মানে বিল্ডিং তৈরি করছি। আরও এই প্রবলেমটা অ্যাকিউট একটা প্রবলেম হবে, আজ না হয় কাল এসে দাঁড়াবে। তো যাই হোক, আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে এই যে লোহা বা ডিজাইন, মানে ম্যাক্সিমাম জায়গাতে আমি ধরুন একটা ফুটিংয়ের ডিজাইন এলো 2 মিটার বাই 2 মিটার, সেটাকে 1500 বাই 1500 করার যুক্তিটা আমি বুঝি না, এখনও বুঝি না। সবসময় সে কনসিডার করছে আরে 1500 বাই 1500তে আমার 4 তলাটা দাঁড়িয়ে যাবে, মানে এরকম একটা জিনিস চিন্তা করা হয়। কিন্তু এটা চিন্তা করা হয় না যে দাঁড়িয়ে তো গেল ধরুন, কিন্তু 2 বছর বাদ থেকে 3 বছর বাদ থেকে বিল্ডিংটা যখন বসবে, কেন সেটেলমেন্টটা আলাদা হয়। ফুটিংয়ের আমরা এই যে ডিজাইন করি, যেটা করি আমার গোদা বাংলা যদি আপনাকে বলি, এটা একটা ধরুন স্ট্রাকচার, এটা মাটির ওপরে এসে দাঁড়াচ্ছে, ওকে। তো স্বাভাবিকভাবে যখন মাটি হচ্ছে প্লাস্টিক নেচার মানে হচ্ছে আপনি লোড দিলেন, ও ডিফ্লেকশন হলো, আপনি যদি লোড তুলে নেন ও আবার অরিজিনাল জায়গায় ফেরত যাবে না, ইলাস্টিক নেচারটা খুব কম থাকে। আর যদি আমাদের যে স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করি সেগুলো হচ্ছে ইলাস্টিক নেচার, অর্থাৎ লোড দিলেন, যে কোনো মেটেরিয়াল লোড দিলেন, ও কম্প্রেস হচ্ছে, ছেড়ে দিন, আবার চলে আসবে। এই নেচার মধ্যে দুটো নেচারের মধ্যে ফারাকটা আর কি বললাম। তো যাই হোক, তো এই যে ফাউন্ডেশনের যদি ডিজাইন যদি আমরা ঠিকঠাক না করি, যেটা হবে যে ধরুন কোনো একটা ফাউন্ডেশনের ডিফ্লেকশন বেশি হচ্ছে, কোনো একটা ফাউন্ডেশনের ডিফ্লেকশন কম হবে, ঠিক আছে। নেচার অফ ফাউন্ডেশনটা যদি আমরা ঠিকঠাক ডিজাইন না করি, অনেকে দেখবেন করে, এখন দেখছে এইগুলো স্ট্রাকচার, অনেক স্ট্রাকচার কিন্তু তাদের সইও করছে যে শ্যালো ফাউন্ডেশন, তার সাথে আবার কম্বাইন ফাউন্ডেশন, ঠিক আছে, স্ট্রিপ ফাউন্ডেশন, মানে মিলিয়ে মিশে একাকার করে যাচ্ছে। এই ফাউন্ডেশনগুলোর রিস্ক ফ্যাক্টরটা কোথায় জানেন? রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই যেখানে স্ট্রিপ করলাম সে এক ধরনের ডিফ্লেকশন হবে, ধরুন সে 70 বা 80 মিলিমিটার ডিফ্লেকশন হবে। স্যালো যাচ্ছে 50 mm ডিফ্লেকশন, তো 30 mm দুটোর মধ্যে, মানে এ নাবতে চাইছে বেশি, এ নাবতে চাইছে না। তখন কী হবে, আমরা যখন টাইবিম দিয়ে জুড়ছি একটার সাথে আর একটা, আমার টেনশান তৈরি হয়ে গেল। জিনিসটা এরকম হচ্ছে, এ নাবতে চাইছে, এ নাবতে দিচ্ছে না, সো দ্যাট আমার স্ট্রাকচারের টেনশন। কোনো কারণে যদি আমার সেই স্ট্রাকচারেতে কোনো একটা উইক পোর্শন থাকে, সেখানে হালকা ক্র্যাক ডেভেলপ করা চালু হয়ে গেল। এই হলো বিল্ডিংয়ের অসুখ চালু। হয়তো বিল্ডিং বেগলো না টেগলো না কিছু নয়, কিন্তু যেটাকে ক্র্যাক ফ্রি ডিজাইন, এখন যেটা সারা বিশ্ব জুড়ে এটা চলছে, যে এই যে ক্র্যাক ফ্রি ডিজাইন, আমার এই যে ক্র্যাকটা, যেগুলো মাইক্রো ক্র্যাকস বলা হয়, আর এই মাইক্রো ক্র্যাকসেই ক্যান্সারটা চালু হয়ে গেল, যেখান থেকে জল হাওয়া গিয়ে আস্তে আস্তে করে রডটাকে জং ধরানো চালু করলো। আমি দেখাতেই পারি, আমরা একটা ময়রা স্ট্রিটের দেখছিলাম তার কাজগুলো, তো জিনিসটা হচ্ছে সেম জিনিস, এই একই জিনিস। অর্থাৎ ডিজাইনের যে শুধু বিল্ডিং দাঁড়িয়ে থাকলো এটা ডিজাইন নয়, ক্র্যাক ফ্রি ডিজাইনস, এবং সেটা আমার 100 ইয়ার্স। এবং সেটা করার জন্য এই যে টেনশন জোনগুলোকে একটা, যেটা বোঝালাম ফাউন্ডেশনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হলে কি হয়। এবার যদি এমন হলো ফাউন্ডেশন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অনেকটা হয়ে যাওয়ার ফল, তখন বিল্ডিংটা টিল্ট করতে শুরু করে দেয়। নিজের অভিজ্ঞতার কথা বলছি, যে প্রায় এটা 20 বছর আগেকার কথা,
যে আমার নিজের চোখে দেখা, অনেকে বলে পাইল করলে বিল্ডিং সেফ। নো, পাইল করলেও বিল্ডিং সেফ না। বেহালাতে এরকম একটা জায়গাতে আমি দেখেছি যেখানে পাইলের লোড টেস্ট চাপানোর পর একটা পাইল 20 টন লোডও নিতে পারছে না। 20 টন লোডের ওপর আমাদের 30 টন লোড, ডিজাইন লোড ছিল 45 টন, আমরা ওর ওপর চাপিয়ে লোড টেস্ট করা হলো। যখন 20 টন আমার লোড দেওয়া হলো, তার আগেই 15-16 টন যাওয়ার সাথে সাথে পাইল হু হু করে বসতে শুরু করলো, প্রায় 2.5-3 মিলিমিটার, 12, 15, 16 এরকমভাবে বসতে শুরু করলো, এবং ডায়াল গেজকে আটকানো যাচ্ছে না, তাহলে হু হু করে নামছে। এবং প্রথম পাইলটা মনে হলো যে ঠিক আছে, তার ডেপথ কম বা বেশি এরকম কিছু। সেকেন্ড পাইলটা করা হলো, ইন্ট্রিগেটিং টেস্ট করা হলো, অর্থাৎ পাইলের ওপরে আল্ট্রাসোনোগ্রাফিক আপনার দিয়ে মারা হলো। মারার পর আমরা তার গ্রাফটা দেখলাম, গ্রাফেতে দেখাচ্ছে হ্যাঁ পাইল 18 মিটার গেছে, কোনো ডিস্টার্ব নেই, সেই পাইলও বসতে শুরু হলো। মানে সয়েলের এমন পিকুলিয়ার ক্যারেক্টার যে ও বিয়ারিং নিতে পারছে না। তার কারণ ওই সব জায়গায় সয়েল হয়তো কোনো জায়গায় কোনো সময় ডোবা ছিল আজ থেকে 50 বছর আগে, এবং ডিকম্পোস্ট যেটা মেটেরিয়ালটা এসেছে হয়তো যেখান থেকে এই জায়গাটা আর কি আমরা দেখতে পাচ্ছি প্লেন মাঠ, কিন্তু ওই জায়গাটা ডিকম্পোস্ট সয়েল, যেটা ব্ল্যাক কটন সয়েল, যেটা এইগুলো এমন জায়গায় ছিল। তো তার ফলে হচ্ছে পাইল বসছে, পাইলকে আপনি আটকাতে পারছেন না। এমনকি এই যে আইএস কোড বা আইএস কোড বলে না, আমাদের দেখবেন এখন পেপারস মিডিয়া বা ইঞ্জিনিয়ারিং স্টাম্পসে অনেকে বলে লো রিস্ক বিল্ডিং, মানে এই যে দোতলা বিল্ডিং বললাম লো রিস্ক বিল্ডিং। কোনো বিল্ডিংয়ে লো রিস্ক হয় না। প্রথম বিষয়, ডিজাইন যদি আপনার ঠিক না হয়, দোতলা বিল্ডিংও আপনার ক্র্যাক ডেভেলপ করবে। অনেকের ক্ষেত্রেই 5 বছর 6 বছর গেল না, বিল্ডিংয়ের চাজা ভেঙে পড়ছে, ওয়ালেতে বড় বড় ক্র্যাক আসছে। এর কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। সব জায়গাতে যে বিল্ডিং ভেঙে পড়ে সেটা নয়, কিন্তু ওই যে শুরু হলো ওটা থেকেই আপনার ওই বিল্ডিং, আপনার একটা রেকারিং কস্টিং এখানে জুড়ে রাখতে হবে, যে প্রত্যেক বছর 2 বছর অন্তর, 3 বছর অন্তর চলতেই থাকবে। পরে দেখবেন ছাদ থেকে আপনার জল পড়তে শুরু করলো, পরে দেখবেন বাইরের ওয়ালে যেখানে ক্র্যাক সেখানে গাছ জন্মানো চালু হলো এবং গিয়ে ফাটিয়ে দিচ্ছে। তো এই ধরনের ভয়ঙ্কর প্রবলেম কলকাতা শহর জুড়ে আছে, আপনাদেরও অভিজ্ঞতা আছে আপনাদের বাড়িতেও। তো বিষয়টা এটাই, অর্থ দিয়ে যখন করছেন, মেন জিনিস যে ডিজাইন একটা পার্ট, আর হচ্ছে এক্সিকিউশন ওয়ান ইজ দ্য পার্ট। এই এক্সিকিউশনের জায়গাতে কোনো কালে যদি আপনাদের একটু ফাঁকি থাকে, সেই ফাঁকিটা কিন্তু মানে মৃত্যুর সমান হয়ে যাবে। অনেক মিস্ত্রি অনেক কথা বলে, যেমন এই যে লিফটটা কেন 10-এর লোহা দিয়ে করা হয়নি, এবং আমি এটা দেখছি যে কিছু কিছু, জানি না সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করছে না সেই মিস্ত্রিটা করছে, 10-এর লোহা দিয়ে শেয়ার ওয়াল করা হচ্ছে, 125-এর শেয়ার ওয়াল করা হচ্ছে, ডবল জালির জায়গায় সিঙ্গেল জালি দিয়ে শেয়ার ওয়াল করা হচ্ছে। বিল্ডিং তাতে দাঁড়িয়ে থাকবে, নো ডাউট বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, বাট মাইক্রো ক্র্যাকস ডেভেলপ করবে 100%। প্রথম জিনিস হচ্ছে স্টিফনেস ক্যালকুলেশনের জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, ভার্টিক্যাল লোহা আপনার যত কমই লোড হোক না কেন কলমে, 12-র নিচে অ্যালাউ নয়। অনেকেই এটা 10 দিয়ে আজকাল করছেন। কেন করছেন, কোন ইঞ্জিনিয়ার আছে, কেন তারা পারমিশন দিচ্ছেন আমি জানি না। আলটিমেটলি আপনি আপনার বিপদটা ডেকে আনলেন। আর যেটা আমি বললাম যে মাইক্রো ক্র্যাকস যখন ডেভেলপ হবে, যে 10-এতে জিনিস দাঁড়িয়ে থাকবে, আপনি 10 দিয়েও একটা কলম করুন না 10-এর লোহা দিয়ে, তাতেও দাঁড়িয়ে থাকবে। প্রশ্নটা সেই দাঁড়িয়ে থাকাটা নয়, একটা হচ্ছে যে ডিকে ক্ষয় হতে শুরু করবে, তার মানে বেশি দিন যাবে না। আমি ধরে নিলাম যে 100 বছরের মধ্যে কোনো ভূমিকম্প বা একটা ঝড় এলো না, কিন্তু এই যে ক্ষয়টা যেটা হচ্ছে, সেই ক্ষয়ের জন্য বিল্ডিংটা আপনার নষ্ট হতে শুরু করবে। দ্বিতীয় হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যখন হবে, সেই ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য অবভিয়াসলি একটা ক্র্যাক অ্যাপিয়ার হতে শুরু করবে, এবং বিল্ডিংয়ের সবচেয়ে, কংক্রিট স্ট্রাকচারের সবচেয়ে বড় ড্রব্যাক ক্র্যাকস, এবং এই ক্র্যাকসই কিন্তু শেষ করে দেয়। সেদিনকে যেমন আমরা হক মার্কেটের দিকে ফায়ার ডিপার্টমেন্টে যাচ্ছিলাম কর্পোরেশন থেকে, যেখানে আমাদের ওই বেআইনি বাড়ির হেয়ারিংগুলো হয়, মিউনিসিপ্যাল কোর্ট, দেখবেন কোর্টের যা অবস্থা করেছে, হালে তৈরি করা, ম্যাক্সিমাম 15 বছর হবে,
তাও হবে না ওই বিল্ডিংটার বয়স, সমস্ত ঝরে 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 পড়ছে। তার পাশেই আছে ব্রিটিশদের তৈরি করা বিল্ডিং, ওর চেয়ে বেশি হাইট, ঠিক আছে, কোনো ক্র্যাক নেই, ব্রিক্স দিয়ে করা আছে। তো ব্যাপারটা হচ্ছে কিছুই নাই, ব্যাপারটা এটাই যে এক্সিকিউশন একটা বড় জিনিস, এবং এখন যে কন্ট্রাক্টরগুলো কাজ করছে এই যেগুলো দেখেই তারা করে আসছে, এবং আমাদের হাতে যখন তারা কাজ করতে আসছে, প্রবলেমটা এখানে কেন 10-এর লোহা দিয়ে হবে না, এখন বোঝাতে গেলে অনেকক্ষণ বোঝাতে হয়। তাই জন্য এই মায়া সরকার একাডেমিটা খোলা এটাই যে মানুষ একটু বুঝুক, সচেতন হোক। কেন আমরা কিন্তু সাইডে যেটা করছি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি, কোনো রেডিমেড জিনিস নিয়ে এসে লাগাচ্ছি না। কলম থেকে আরম্ভ করে কংক্রিট মিক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা অ্যাসেম্বলি করছি বা ম্যানুফ্যাকচারিং করছি। এই কোয়ালিটি কন্ট্রোল যদি না করা হয় তাহলে কিন্তু শুধু আপনার বিল্ডিং নয়, এটা আপনার মতো সব জায়গাতে এই ধরনের প্র্যাকটিস হচ্ছে, এবং আমাদের মতো কিছু ইঞ্জিনিয়াররা সেখানে সইও করছেন কেন জানি না। আর আস্তে আস্তে এই জিনিসটা একটা ধ্বংসের পথে যাচ্ছে আর কি, মানে মৃত্যুকে আমরা ডেকে আনছি। তো আজকে এই অবধি মায়া সরকার একাডেমি। আমি কালকে ডিজাইন প্রবলেমের জায়গাতে আমি লোহা এবং কংক্রিট, সিমেন্ট কংক্রিট নিয়ে আমি আরসিসি নিয়ে আরও অনেক বক্তব্য এখানে রাখবোটা একদম গ্রাউন্ড লেভেল জিনিসটাকে ধরার চেষ্টা করব, যাতে যারা সুপারভাইজার, যারা কন্ট্রাক্টর, অবশ্যই সচেতনতাটা তারা বাড়াক, নিজের কাজটা নিজে ভালো করে করুক। যে আমি ড্রয়িং যেটা দেওয়া আছে ছবির মতো ড্রয়িং, মানে আমি একদম ফিল্ডে কাজ করব, ঠিক আছে, জল ভর্তি আছে তার মধ্যে আমি ঢালাই ঢেলে দিলাম, 12 জায়গায় আমি 10-এর লোহা জাগালাম। আমি প্রমোটারকে বোঝাতে চাইছি যে সে 10-এর লোহা লাগিয়ে দিয়ে সে প্রমোটারকে বলে, আরে দাদা 10-এর লোহায় আমি তো 10টা বিল্ডিং করে এসেছি। 10টা বিল্ডিং করে এসেছেন 100%, বিল্ডিং ভেঙেও পড়বে না, এবং যেটা হবে যে বিল্ডিংটা আলটিমেটলি আমি ক্ষতি করলাম। এবং যে ডেভেলপাররা মনে করে যে আমরা এই রিয়েল এস্টেট ফিল্ডে বংশ পরস্পরাই আমরা এই ব্যবসাটা চালিয়ে যাব, তারা নিশ্চয়ই এই কাজটা করবেন না। আর যারা ভাবে যে আমি আজকে করলাম কালকে অন্য ব্যবসা চলে যাব, এটা চলেই যাক, ঠিক আছে, এবং এরকম পার্টি বেশি হয়ে গেল, যার পকেটে 1 লাখ টাকাও নেই সে বলছে এখন আমার প্রমোটার। আর এই বিষয়গুলো সেগুলো আমাদের চিন্তা করার বিষয়। তো এটা বলার উদ্দেশ্য যারা অনেকে বাড়ি বানাচ্ছেন তাদের বিষয়ে বলা, আর যারা প্রমোটিং করতে আসছেন যে ব্র্যান্ডিংটা তৈরি করার চেষ্টা করুন, ভালো কাজ করার চেষ্টা করুন। কাজ নেওয়ার আগে ভালো করে আগে ডিপিআরটা তৈরি করুন, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, এটা তৈরি করলে একটা রিফ্লেকশান আসবে। আমরা মোটামুটি একটা জমির শেপ, জমি দেখে বা একটা স্ট্রাকচার দেখে মোটামুটি আমরা বলে দিতে পারবো এর কস্টিংটা কী আসবে, এখানে পাইল আসবে না র্যাফট আসবে বা স্ট্রিপ আসবে, এই বিষয়গুলো কিন্তু বলে দিতে পারবো। আজকে এই অবধি, ধন্যবাদ।